ভেরিকোসিল এটার সাথে বন্ধ্যাত্বের সম্পর্কটা কি? ভেরিকোসিল কাদের হয়? ভেরিকোসিল হলে করণীয় কি? আর ভেরিকোসিল নিয়ে আসলে আপনি বাবা হতে পারবেন কিনা? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান জাবেদ। আসলে আমরা বরাবরই বলে থাকি, আমাদের কাছে যে ধরনের পেশেন্ট এসেই যে কমপ্লেনগুলো করে বারবার, অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই আমাদের কাছে জানতে যে কোশ্চেনগুলো বেশি অপেক্ষাকৃত চেয়ে থাকেন, সেগুলোর ভিতরে আমরা প্রতি সপ্তাহে চুজ করি কিছু কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করি। আজকে তার ধারাবাহিকতায় ভেরিকোসিল নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ অনেকেই জানতে চেয়েছেন আসলে ভেরিকোসিলটা কেন হয়, কাদের হয়, ভেরিকোসিল হলে বুঝবো কিভাবে, ভেরিকোসিলে আদৌ কোনো চিকিৎসা আছে কিনা, বা ভেরিকোসিল হলে আসলে সন্তান বাবা হতে পারবেন কিনা, এই ধরনের অনেক কোশ্চেন। তো আমি আশা করব আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন ভেরিকোসিল আসলে একদম সিম্পলি আপনারা নিজেরা ডায়াগনোসিস করতে পারবেন। কিন্তু ভেরিকোসিলের বেসিক্যালি 4 গ্রেড হয়, গ্রেড 1, গ্রেড 2, 3, 4 পর্যন্ত। তো সেক্ষেত্রে হয়তো আপনাদের যখন আপনারা নিজেরাই ডায়াগনোসিস করবেন বা নিজেরাই এটা বোঝার চেষ্টা করবেন, তখন হয়তো এটা কোন ডিগ্রিতে আছে এটুকু হয়তো বুঝবেন না। কিন্তু আপনার ভেরিকোসিল হয়েছে কিনা বা আপনি ভেরিকোসিলে আক্রান্ত কিনা সেই বিষয়টা হয়তো বুঝে যাবেন, আপনার বাসায় থেকেই বুঝে যাবেন। তো সেই জন্য আমি একদম সিম্পলি কিছু বিষয় কথা বলবো। বেসিক্যালি আপনার ভেরিকোসিলটা কাদের হয়, কেন হয়, এটা হলে বুঝবেন কিভাবে, এটা হলে এটার ট্রিটমেন্টটা কি, বা এখান থেকে আসলে বন্ধ্যাত্ব নিরসনের কোনো উপায় আছে কিনা, বা ভেরিকোসিল অবস্থায় আপনার বাবা হতে পারবেন কিনা, সেফ এই কথাগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি ভেরিকোসিলটা কি, একদম সহজভাবে আমার ভেরিকোসিলটা কি জানার থেকে গুরুত্বপূর্ণ হলো ভেরিকোসিলটা বুঝবেন কিভাবে। কারণ ভেরিকোসিল বোঝার জন্য একটা পুরুষ মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, যখন দাঁড়ানো অবস্থায় থাকবে, সেই ক্ষেত্রে উনি ওনার নিজের হাত দিয়ে ওনার স্পোটাম বা অন্ডথলিটা যদি ধরে, এবং অন্ডথলির যেই অর্থাৎ আমরা যেটাকে অন্ডকোষ বা টেস্টিস বলে থাকি, এই টেস্টিসের আশেপাশে যদি মনে হয় যে ক্যাসোর মতো যদি মনে হয়, 2 থেকে 3টা 4টা জমাট বাঁধা ক্যাসোর মতো যদি মনে হয় যে অনেকগুলা ক্যাসো হয়তো ওখানে আছে, এরকম যদি একটা ফিলিংস আসে, তখন আপনি বুঝতে পারবেন আপনি ভেরিকোসিলে আক্রান্ত। সেক্ষেত্রে আসলে এটা গ্রেড 1, 2, 3, 4 এভাবে হাত দিয়ে ধরে বা স্পর্শ করে আপনি বুঝবেন না। কিন্তু সেটা বোঝার উপায় হলো যে আপনার যদি বেশি পরিমাণে আছে না কম আছে, এইটুকু হয়তো আপনারা বুঝতে পারবেন। আর সেটাকে আসলে এক্স্যাক্টলি বোঝার জন্য আমাদের একটা স্পোটামের আলটা করতে হয়। স্পোটামের আলটা করলে আপনার এটা কত ডিগ্রিতে আছে সেটা আপনি বুঝতে পারবেন। আর এটার ভেরিকোসিলটা কোথায় হয়? এটা আমাদের যে টেস্টিস অথবা যে অন্ডকোষ যেটা বলতেছি, এটার যে বেন বা শিরা যেটা, এই শিরার মধ্যে হয়ে থাকে। এটা একটু পেঁচানো একটা অংশ, যেটাকে আমরা একদম সহজভাবে যদি মনে করি যে এটা যখন আমরা হাত দিয়ে টাচ করবো, তখন মনে হবে যে এটা ক্যাসোর মতো মনে হচ্ছে। অনেকগুলো ক্যাসো একসাথে রাখলে যে অবস্থা বুঝবেন, ওইরকম একটা ফিলিংস পাবেন। তখন হয়তো আপনি ধরে নেবেন যে আপনি ভেরিকোসিলে আক্রান্ত। তো ভেরিকোসিল হওয়ার কারণে কি আপনি অ্যাজোস্পার্মিয়া আক্রান্ত হয়ে গেছেন, অথবা ভেরিকোসিলের কারণে কি আপনার অলিগোস্পার্মিয়া অথবা টেরাটোজোস্পার্মিয়া, নেক্রোজোস্পার্মিয়া অথবা স্তনোজোস্পার্মিয়া, এগুলো অনেক ধরনের কোশ্চেন এসেছে। তো এখানে আমি আসলে এটা বলে রাখি, এটার সাথে সরাসরি একদম যদি গ্রেড 4 পর্যন্ত ডেভেলপ না করে, সেক্ষেত্রে এটা আসলে 3 বা 4 না হলে এটা ট্রিটমেন্টও করার প্রয়োজন হয় না। 3 বা 4 হলে তখন সেক্ষেত্রে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অর্থাৎ অ্যাজোস্পার্মিয়া বা অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, বা এটা বাধা হতে পারে বা প্রতিবন্ধকতা হতে পারে। যাদের অলিগোস্পার্মিয়া, কিন্তু আপনারা পরীক্ষা করে দেখার পরে দেখলেন যে আপনার গ্রেড 1 ভেরিকোসিল, সেক্ষেত্রে অনেক ডাক্তার তাদের মনে ভয় ঢুকিয়ে দেন আপনার ভেরিকোসিলটা অপারেশন করতে হবে, না অলিগোস্পার্মিয়াটা ভালো হবে না। যারা এই ধরনের কোশ্চেন আমাকে বলেছেন বা কোনো একটা ডাক্তার রেফারেন্স দিয়ে বলেছেন, আমি জানি না ওই ডাক্তার আপনাকে বলছে কিনা, কিন্তু পার্সোনালি আমি যেটুকু বলবো সেটা হলো যে আপনার গ্রেড 1, আপনার এটার সাথে অলিগোস্পার্মিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আপনার গ্রেড 1 নিয়েও আপনার নর্মাল স্পার্ম কাউন্ট যেটা থাকা দরকার সেটা পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো যাদের গ্রেড 2, তাদের ক্ষেত্রে কিছুটা ব্যাক পেতে হতে পারে, কিন্তু এটার জন্য আমাদের বেসিক্যালি সিমেন অ্যানালাইসিসের রিপোর্টটা খারাপ আসবে এটা বলার সুযোগটা
99% নাই, হয়তো 1%। তাহলে আমরা 99% যেখানে নাই, যেখানে 99% নর্মাল, সেখানে 1% কেন করে থাকবো? তো দ্যাট মিনস হলো যে আমরা যেখানে মেজরিটিটা বেশি অথবা আমাদের যেখানে আমাদের প্রতিবন্ধকতার হারটা কম, সেদিকে আমাদের ফোকাস করা উচিত। মানে যাদের গ্রেড 2, তাহলে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে এটা আসলে চিকিৎসার প্রয়োজন হয় না। তাহলে কি করতে হবে? যাদের গ্রেড 1 বা গ্রেড 2, তারা আসলে চিকিৎসা না করে কি করবেন? ঘরোয়া কিছু পদ্ধতি আমি বলে দিব, সেটা যদি আপনারা মেনটেন করতে পারেন, আপনারা ভেরিকোসিল থেকেই, অর্থাৎ ভেরিকোসিল অবস্থায়ও কিন্তু বাবা হতে পারবেন, কনসেপ্ট করতে পারবেন, অথবা আপনার সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্টটা ডেভেলপ করবে বা নর্মাল ভ্যালুতে চলে আসবে। কিভাবে? যেটাকে আমরা বলি, যদি ভেরিকোসিল 1 বা 2 থাকে, আপনি দৌড়ঝাঁপ করতে পারবেন না, খুব বেশি না, সাইকেলিং করতে পারবেন না, অথবা আপনার খুব বেশি যেটা আপনার পা রেস করে এরকম কোনো কাজ করতে পারবেন না। যেটা আমরা যদি মনে করি আপনি যদি অ্যাথলেটিক্স হন বা সাঁতারু হন, তাহলে সেক্ষেত্রে এটা বেড়ে যেতে পারে, আপনার ক্ষতি হতে পারে। আপনি যদি নিয়মিত সাইকেলিং করেন, তাহলে আপনার এটা বেড়ে যেতে পারে। আপনি যদি নিয়মিত দৌড়ঝাঁপ করেন, যেটা আমরা বলি, এরকম যদি কিছু হয়, তাহলে আপনাকে এটা বেড়ে যেতে পারে। তাহলে এই বিষয়গুলো যদি আপনি আপনার লাইফ থেকে রেডিউস করে দিতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন, আপনি সুস্থ। গড়ে থেকেই কিন্তু ভেরিকোসিল অবস্থায় আপনার বাবা হতে পারবেন। কিন্তু আমাদের যে ভ্রান্ত ধারণা, বা অনেকে যে কোশ্চেন করতেছেন বিভিন্ন ডাক্তার রেফারেন্স দিয়ে, আমি জানি না কোনো ডাক্তার আপনাদের বলছে কিনা, তবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কথা আসলে মনের ভিতরে গেঁথে রেখে আপনি যদি সার্ভাইভ করতে থাকেন, আপনি মেন্টাল ডিপ্রেশনে পড়ে যাবেন। আর মেন্টাল ডিপ্রেশনে হলে আমাদের হরমোনগুলো অবস্থা খারাপ হবে, বরাবর বলে থাকি। আপনার এফএসএসটা খারাপ হবে, এলএসটা খারাপ হবে, প্রোল্যাক্টিনটা খারাপ হবে, আপনার টেস্টোস্টেরন হরমোনটা খারাপ হবে। এই হরমোনগুলো যখন, টেস্টোস্টেরনটা যখন কমে যাবে বা অন্যগুলো যখন ভ্যালু বেড়ে যাবে, অটোমেটিক্যালি আপনার স্পার্ম কাউন্টটা কমে যেতে থাকবে, একটা সময় বন্ধ হয়ে যাবে। তো আপনি যদি টেনশন করেন, টেনশনে যদি ঘুম না যান, অথবা যদি আপনার কায়িক পরিশ্রমটা ছেড়ে দেন, অথবা আপনার খাবারগুলো মেনটেন না করতে পারেন, আপনি অটো অসুস্থ হয়ে যাবেন। কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না। আপনাকে টাইমটা যেভাবে মেনটেন করে, আপনার ঘুমের যে পলিসির কথা বলা হয়েছে, ওইভাবে ওটা মেনটেন করতে হবে। খাবারগুলো ওইভাবে আপনাকে মেনটেন করতে হবে। আপনাকে সকালে যে ব্যায়ামটা ওইভাবে মেনটেন করতে হবে। এরপরে আপনার ভেরিকোসিলের যে বিষয়টা, যদি গ্রেড 1 বা 2 থাকে, উইদাউট মেডিসিনেও কিন্তু আপনারা বেটার থাকতে পারেন। কিন্তু আমরা যে কাজটা করে থাকি, আমরা আপনার লাইফস্টাইলটাকে ঠিক করে দিয়ে, বা আপনার স্বাভাবিক গতিবিধিটাকে ঠিক করে দিয়ে আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি। এই মেডিকেশনটা বেসিক্যালি দেওয়া হয় কেন? আপনি যেন অন্তত পক্ষে আপনার ভেরিকোসিলটা ওই জায়গা থেকে না বাড়ানো হয়। আর অথবা ভেরিকোসিলের কারণে যেটা হয়, প্রথমত তো আপনার একটা অস্বস্তিকর একটা পরিবেশ দেখবেন, যেটা সিমটম বা লক্ষণ। দ্বিতীয়ত আপনার একটু ব্যথা হতে পারে। তখন ব্যথা হলে ব্যথা কমানোর জন্য আমরা ওষুধ দিয়ে থাকি, বা এটাকে আর না বৃদ্ধি করার জন্য আমরা ওষুধ দিয়ে থাকি। ওই অবস্থায়ও কিন্তু আপনার নর্মাল সিমেন কাউন্টটা আসতে পারে, আপনার বাবা হতে পারবেন। কিন্তু যাদের 3 বা 4 মাস্ট বি, যাদের সার্জারি করতে হয়, তো তাদের ক্ষেত্রে আপনি দিয়ে থাকি। কেউ যদি মনে করেন আমি কাটাছিটাকে ভয় পাই, তাদের জন্য আপনি সার্জারিটা না করে আমরা কিছু থেরাপির মাধ্যমে কিন্তু এই ভেরিকোসিলের ট্রিটমেন্ট করে থাকি। তাহলে যদি আপনাদের এই ভেরিকোসিল থেরাপির মাধ্যমে যদি এই ট্রিটমেন্টটা হয়ে থাকে, তাহলে সেটা একটু ব্যয়বহুল হবে। তবে সেক্ষেত্রে যদি আপনাদের সার্জারির অপশন থাকে, আপনারা যদি সার্জারি করতে ভয় না পান, অথবা সার্জারির পরবর্তীতে কিছু ইফেক্ট থাকে, নেগেটিভ ইফেক্ট থাকে, ওগুলাকে যদি আপনারা ভয় পান, তাহলে অনায়াসে আপনারা থেরাপিটা রিসিভ করতে পারেন বা থেরাপিটা নিতে পারেন। তো সেক্ষেত্রে আমার প্রথম পরামর্শটা হলো যে, অনেকের মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে আমরা ভেরিকোসিল গ্রেড 1 পাচ্ছি। ইট ডাজেন্ট ম্যাটার, এটা আপনার এখানের সাথে কোনো রিলেটেড না। এটা যদি কারো গ্রেড 1 পেয়ে থাকেন, তাদের এই ধরনের কোনো প্রবলেম নাই মনে করি আপনাকে আগাইতে হবে। কারণ এটাকে যদি আপনি ধরে রাখেন, তাহলে কিন্তু আপনি বেটার আউটপুটটা পাবেন না, আপনার অন্য অন্য সাইডগুলো খারাপ হতে থাকবে। যাদের গ্রেড 2, তাদের ওই যে নিয়মগুলোর কথা বলা হয়েছে, ওই নিয়মগুলো মেনটেন করলে সেটা কন্ট্রোল থাকবে। তাদের গ্রেড 3 বা 4, তাদের ক্ষেত্রে সার্জারি করতে হবে। আর ওই সার্জারির ক্ষেত্রে যদি কারো ভয়ভীতি থাকে, আতঙ্ক থাকে, বা সার্জারির পরবর্তী যে সাইড এফেক্টগুলো থাকে, এটার জন্য যদি আতঙ্ক থাকে, তাহলে কি করবেন আপনি? অন্তত পক্ষে ওই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদের এক ধরনের থেরাপি আছে, ওই থেরাপিটা আপনি নিতে পারেন। ওই থেরাপিটা নিলে ইনশাল্লাহ কিউর হয়ে যাবে। তাহলে আমাদের যে বিষয়টা ওভারঅল, আমি এক কথায় বিষয়গুলো বলি, তাহলে ভেরিকোসিলটা আসলে কিভাবে বুঝবেন? আমরা অন্ডকোষে হাত দিয়েও সেটা বুঝতে পারি। এইরকম যদি সিস্টেমটা ডেভেলপ করে, আমরা বুঝবো যে এটা আমাদের আসলে ভেরিকোসিল। এটা হলে করণীয় কি? প্রথম, যদি গ্রেড 1 থাকে, তাহলে আপনার কিছু করা লাগবে না, নিরিবিলি থাকেন। যদি গ্রেড 2 হয়,
আপনাকে কিছু বিষয়ে রেস্ট্রিকশন আছে, সেগুলো নিষেধ করা আছে, সেগুলোকে মেনটেন করতে হবে। গ্রেড 3 বা 4 হলে হয়তো সার্জিক্যাল লাইনে যেতে হবে অথবা থেরাপি নিতে হবে। এই হলো বিষয়। আর ভেরিকোসেল নিয়ে, ভেরিকোসেল অপারেশন করে অথবা ভেরিকোসেল থেরাপির মাধ্যমে ভালো করে কিন্তু আপনার বাবা হতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।